জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। আমরা পূর্বের ভিডিওতে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির সূচনা সম্পর্কে আলোচনা করেছি, সেখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসবে। আর আজকে আমরা মূল প্রশ্নের উত্তরে প্রবেশ করছি। তাহলে প্রশ্নটা কি আবার বলে দিচ্ছি, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিকে অবলম্বন করে আধুনিক ইতিহাস লেখা সম্ভব সেই পদ্ধতিকে বলা হয় আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। দেখো, এই প্রশ্নটির উত্তর যাওয়ার পূর্বে আমরা একজন প্রখ্যাত ঐতিহাসিক, তিনি জার্মান ঐতিহাসিক, তার কথা দিয়ে শুরু করা যাক। তিনি বলেছিলেন, যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। কি বললেন তাহলে? যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। অন্যদিকে আবার ঐতিহাসিক বিউরি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় এর বেশিও নয়। অর্থাৎ একজন বৈজ্ঞানিক যেমন গভীর অনুসন্ধান করে তার বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে কোনো কিছু আবিষ্কার করেন, একজন ঐতিহাসিকও একজন বিজ্ঞানীর মতো, একজন ডিটেকটিভের মতো অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সুন্দর সুসংবদ্ধভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করে গবেষণার মাধ্যমে কি করেন? ইতিহাসের রূপ দেন। কারা দেন? ঐতিহাসিকরা। অর্থাৎ ইতিহাস লেখা কিন্তু অতটা সহজ ঘটনা নয়। হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়, সেগুলোকে যে বর্তমান সময়ে পুনরুদ্ধার করে একটি জীবন্ত রূপ দেওয়া, এটি বিরাট একটা কঠিন বিষয়। যাই হোক, প্রসঙ্গে আসছি। একজন ঐতিহাসিক তাহলে যে ইতিহাস লিখন পদ্ধতির প্রথম ধাপে তিনি কি করবেন, অর্থাৎ ইতিহাস লিখন পদ্ধতির প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হলো উৎস সংগ্রহ। দেখো, আমাদের চারদিকে ইতিহাসের উৎস কিন্তু ছড়িয়ে রয়েছে, কিন্তু আমরা কি সবাই ইতিহাস লিখতে পারি? পারি না, কারণ ইতিহাস লিখন পদ্ধতিটা আমরা জানি না। যথার্থ ইতিহাস লিখন পদ্ধতি যে ঐতিহাসিক জানেন, তিনি ইতিহাসকে লিখতে পারবেন। তাহলে একজন ঐতিহাসিক কি করবেন? প্রথমে উৎস সংগ্রহ করবেন। কি সংগ্রহ করবেন? উৎস সংগ্রহ করবেন। দেখো, এই উৎস আবার চার ভাগে ভাগ করা হয়। একটা প্রত্নতাত্ত্বিক উৎস। এই প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে রয়েছে জীবাশ্ম, কঙ্কাল, আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, বিভিন্ন লিপি, মুদ্রা। এইগুলো হলো কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানের পরে আমরা দেখছি মৌখিক উৎস। পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, লোককথা, স্মৃতিকথা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রবাদ প্রবচন, বা আমরা দেখব ছড়া, কবিগান, এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে আমরা ইতিহাসকে কিন্তু খুঁজে পাই, বা ইতিহাসের উপাদান আমরা পেয়ে থাকি, ইতিহাসের উপাদান পেয়ে থাকি। এবার দেখো ছবিভিত্তিক উৎস। ছবিভিত্তিক উৎসের মধ্যে রয়েছে চিত্রকলা, নকশা, মানচিত্র, যেমন ইলোরা, অজন্তা, খাজুরার গুহাচিত্র। এই সমস্ত যে আমরা চিত্র, এই চিত্র থেকে কিন্তু ইতিহাসের অনেক বিষয় জানতে পারি। এবার দেখবো লিখিত বিবরণমূলক উৎস। প্রাচীন পাণ্ডুলিপি। তাহলে কি রয়েছে? প্রাচীন পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি হলো কোনো সাহিত্যিক বা কোনো কবি বা কোনো মহাকাব্যিক, তারা যে বিষয়গুলো লিখেছিলেন তালপাতায় বা ভোজপত্রে বা তাম্র লিপিতে, সেই লেখনীগুলোকে বলা হয় কি বলা হয়? পাণ্ডুলিপি। প্রাচীনকালের পাণ্ডুলিপি। বিভিন্ন রাজাদের সন্ধি চুক্তি, একজন রাজার সঙ্গে একজন রাজার বন্ধুত্ব হলো, বা একজন রাজার সঙ্গে একজন রাজার যুদ্ধ হলো, যুদ্ধের পরে একজন হেরে গেল, হেরে যাওয়ার পর হেরে যাওয়া রাজার জয়ী রাজার সঙ্গে যে চুক্তি হলো, সন্ধি হলো, এই সমস্ত বিষয়গুলো, এবং বিভিন্ন শাসকদের নির্দেশনামা, মুদ্রা, পুস্তক, সংবাদপত্র, এসব হলো ইতিহাসের উপাদান। তাহলে আবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে প্রত্নতাত্ত্বিক উৎস, মৌখিক উৎস, ছবিভিত্তিক উৎস, লিখিত বিবরণমূলক উৎস। ইতিহাস লিখন পদ্ধতির দ্বিতীয় ধাপ হলো গুরুত্ব অনুসারে উৎসের শ্রেণীবিভাগ। তাহলে একটি ধাপ আমরা উত্তীর্ণ হয়ে এসেছি। সেই ধাপটি কোনটি? সেই ধাপটি হলো উৎস অনুসন্ধান। তাহলে ইতিহাস যখন লেখা হবে, একজন ঐতিহাসিক যখন ইতিহাস লিখবেন, তাহলে প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হলো উৎসকে অনুসন্ধান। এরপর সেই প্রাপ্ত উৎসকে শ্রেণীকরণ করা। যে উৎসগুলো পাওয়া গেল, সেই উৎসগুলো তিন ভাগে আমরা ভাগ করব প্রয়োজনীয়তা অনুযায়ী বা গুরুত্ব অনুযায়ী। একটি হলো অতি প্রয়োজনীয়, একটি হলো মোটামুটি প্রয়োজনীয়, একটা হলো অপ্রয়োজনীয়। যেটা অপ্রয়োজনীয় সেটাকে আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দেব। তাহলে দেখি অতি প্রয়োজনীয় মানে যেটা চূড়ান্ত হবে প্রয়োজন। দ্বিতীয়টা হলো মোটামুটি প্রয়োজনীয়। তাহলে প্রথমটি হলো কি? অতি প্রয়োজনীয়, অর্থাৎ যেই উপাদানগুলি ইতিহাস রচনা করতে সবচেয়ে বেশি সহায়তা করবে, সেইগুলো হলো অতি প্রয়োজনীয় উপাদান। আর তার পরের উপাদান কোনটা? মোটামুটি প্রয়োজনীয় উপাদান। তাহলে এগুলো একজন ঐতিহাসিক কিভাবে বুঝতে পারবেন?
একজন ঐতিহাসিক তার নিজস্ব মেধা তিনি প্রয়োগ করবেন যে আমি যেই উপাদানগুলো পেয়েছি সেই উপাদানগুলির মধ্যে কোনটি কোনটি ইতিহাস লিখতে সহায়তা করবে আর কোনটি কোনটি কোনো প্রয়োজন নেই, যেটা অপ্রয়োজনীয় সেটাকে তিনি সম্পূর্ণ বর্জন করে কি করবেন, এই দুটো বিষয়কে আগে রাখার চেষ্টা করবেন। এবার এটা রাখার পরে তিনি যেই ধাপটিতে পৌঁছবেন সেটা হলো গবেষণা। তাহলে দেখো, একজন ঐতিহাসিক তাহলে 1 নম্বর কি করবেন, উৎস অনুসন্ধান করবেন। 2 নম্বর কি করবেন, উৎসগুলিকে গুরুত্ব অনুযায়ী ভাগ করবেন। তোমরা একটি জানো যে অতি প্রয়োজনীয়, একটি হলো মোটামুটি প্রয়োজনীয়, আর 3 নম্বর হলো অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় বিষয়টিকে বাদ দিয়ে তিনি কি করবেন, কি উৎস সম্পর্কে গবেষণা করবেন। তিনি কি করবেন, উৎস সম্পর্কে গবেষণা, উৎস সম্পর্কে কি করবেন, গবেষণা করবেন। তাহলে এই উৎস সম্পর্কে গবেষণা করবেন কে, একজন ঐতিহাসিক। অতি প্রয়োজনীয় এবং মোটামুটি প্রয়োজনীয় বিষয়গুলোকে তিনি সংগ্রহ করে গভীর গবেষণা করবেন। দেখো কি করবেন, গভীর গবেষণা। একজন ঐতিহাসিক তার ইতিহাসের মন দিয়ে বা ঐতিহাসিকের মন দিয়ে সেই যুগে ফিরে যাবেন। কোন যুগে, যে অতীতকালে যে ঘটনাটা ঘটেছিল মনে মনে তিনি সেই যুগে গিয়ে সেই সময়কার ঘটনাগুলোকে তার দিব্য নেত্র দিয়েই বলবো তিনি দর্শন করবেন। অর্থাৎ তিনি মনে মনে কল্পনা করবেন, কল্পনার জগৎ দিয়ে দেখবেন। তবে শুধুমাত্র অলিক কল্পনা তিনি করবেন না, বিজ্ঞানসম্মত কল্পনা বা বিজ্ঞানসম্মত আইডিয়া প্রয়োগ করে অতীতের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে তিনি আবিষ্কার করে আনার চেষ্টা করবেন। ধরো কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেল, মানে কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেল। হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার কথা বলি, যে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা ধ্বংস হয়েছিল কেন। কোন কোন ঐতিহাসিকরা বলেন কি সেই সময়কার যে কঙ্কাল, সেই কঙ্কালের পেছন থেকে ভারী দণ্ডের দ্বারা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাহলে ঐতিহাসিক কি করবেন, সেই যুগে মনে মনে চলে যাবেন, গিয়ে ভাববেন যে দেখো ইন্দ্রের নাম তো ছিল পুরন্দর, ইন্দ্রের নাম কি পুরন্দর, কারণ কি পুর মানে দুর্গ, দুর্গকে আক্রমণ করেছে যে সে হলো পুরন্দর। তাহলে ইন্দ্রের অপর নাম পুরন্দর, এ কথা বেঁধে পাওয়া যায়। তাহলে নিশ্চয় হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা ছিল কি মানে বৈদিক সভ্যতার বিপরীতের সভ্যতা। আর সেই সময় আর্য সভ্যতার লোকেরা এসে লোহার দণ্ড দিয়ে আঘাত করেছিল কাদের, হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার মানুষদের। আসলে এর জন্যই হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা ধ্বংস হয়ে গেছে। তো ঐতিহাসিকরা কি করবেন, এটা গভীরভাবে ভাববেন, ভেবে তারা অনুসন্ধান করার চেষ্টা করবেন। এবার দেখো গভীর গবেষণা তাহলে কিভাবে করবেন, ঐতিহাসিক তিনি সেই যুগে চলে যাবেন, অতীতের যুগে। আর 2 নম্বর কি, উৎস সৃষ্টির প্রেক্ষাপট। তারপরে দেখো উৎস সৃষ্টির কি প্রেক্ষাপট। এবার উৎস সৃষ্টির প্রেক্ষাপটটা কি, ধরো রাজা অশোকের বা সম্রাট অশোকের কাহিনী আমরা পড়ছি। তাহলে অশোকের যে স্তম্ভ রয়েছে, অশোক স্তম্ভ রয়েছে, সেই অশোক স্তম্ভ তোমরা ভারতের সেনা বিভাগের যে অফিসার থাকে তাদের দেখতে পারো, তাদের সঙ্গে দেখা যায় না যে অশোক স্তম্ভ থাকে। তাহলে এই যে অশোক স্তম্ভ, এই অশোক স্তম্ভের আমরা প্রেক্ষাপটে যাব, যে উৎস সৃষ্টির প্রেক্ষাপট। এই যে অশোক স্তম্ভটা ঐতিহাসিকরা পেলেন, এবার এর প্রেক্ষাপটটা কি, তিনি কেন এটা তৈরি করলেন, মানে শিল্পীদের দিয়ে কেন এটা বানালেন। আমরা প্রত্যেকে জানি রাজা অশোক প্রথম জীবনে শৈব ছিলেন, শিবের উপাসক ছিলেন এবং খুব হিংস্র ছিলেন। তিনি কলিঙ্গ যুদ্ধে তার অনেক ভাইকে হত্যা করেন, ইভেন মানে বৃদ্ধা, বালিকা, বালক, শিশু সবাইকে তিনি হত্যা করেন, নৃশংসভাবে হত্যা করেন। আর হত্যালীলা দেখে ওনার ভেতরে প্রেম জন্মায়, করুণায় অভিভূত হয়ে পড়েন এবং মনের শান্তির জন্য উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরে সেই বৌদ্ধ যে সময়চক্র রয়েছে, সেই বৌদ্ধ দ্বাদশ নিদান রয়েছে, সেই দ্বাদশ নিদানের যে চক্রটি রয়েছে সেই চক্রের উপরে বেস করেই নাকি তিনি পরবর্তীকালে অশোক চক্রের এই আইডিয়াটা শিল্পীদের দিয়েছিলেন। এটা আসলে বৌদ্ধ ধর্মের একটি বিষয়। তাহলে এই যে আমাদের অশোক তাহলে এই যে অশোক চক্র যে আইডিয়াটা দিয়েছিলেন শিল্পীদেরকে, এই আইডিয়াটা এসেছিল তার বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে। তাহলে সেটা কি হলো, উৎস সৃষ্টির প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে তিনি এই উৎসটা সৃষ্টি করেছিলেন বা নির্মাণ করেছিলেন, সেই বিষয়ে কিন্তু ঐতিহাসিক গভীরভাবে অনুসন্ধান করবেন। তাছাড়া সেই সময়কার আর্থ সামাজিক যে অবস্থা, সে আর্থ সামাজিক ধর্মীয় ব্যবস্থাকেও তিনি অনুসন্ধান করার চেষ্টা করবেন। একজন ঐতিহাসিক সম্পূর্ণ ডিটেকটিভের মতো বা একজন বিজ্ঞানীর মতো ওই জায়গায় পৌঁছে
কোন জায়গায় পৌঁছে, সেই যুগের সেই স্থানে পৌঁছে গবেষণা করবেন, সেটা তার মানসিক ধীশক্তি আর কল্পনার দ্বারাই। এর পরের ধাপ আমরা দেখব কার্য কারণ পদ্ধতি এবং প্রশ্নোত্তর। তাহলে একজন ঐতিহাসিক কি করবেন? এর পরের ধাপে কার্য কারণ পদ্ধতি এবং প্রশ্নোত্তর করবেন। যেমন নবাব সিরাজদৌল্লার সঙ্গে আমরা দেখব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের যুদ্ধ হয়েছিল পলাশী প্রান্তরে। তাহলে এই যুদ্ধটা কেন হয়েছিল একজন ঐতিহাসিক গভীরভাবে অনুসন্ধান করবেন এবং কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, যে নবাব সিরাজদৌল্লা ইংরেজদের উপরে চটেই বা গিয়েছিল কেন, আর ইংরেজরাই বা নবাবকে হত্যা করার চিন্তা ভাবনা কেন করেছিল। এ কথা একজন ঐতিহাসিক গভীরভাবে বিশ্লেষণ করবেন এবং গভীরভাবে বিশ্লেষণ করার পর তিনি কি করবেন? আমরা দেখব কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করবেন। কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করবেন, মানে যুদ্ধ আর যুদ্ধের কারণ। যুদ্ধ হলো ঘটনা আর কারণ। তাই ঐতিহাসিক কি করবেন? এই কারণগুলোকে খুঁজে বের করবেন। তোমরা জানো 1 নম্বর কারণ যে ইংরেজরা কি করেছিল? নবাব সিরাজদৌল্লার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। অন্যান্য সকলেই যখন নতুন নবাব হলো, মানে সিরাজদৌল্লা হলেন, নবাব পদে অধিষ্ঠিত হলেন, তখন ফ্রান্সে মানে ফরাসিরা তারা উপঢৌকন নিয়ে এসেছিল, অন্যান্য ছোট ছোট দেশীয় রাজারা উপঢৌকন নিয়ে এসেছিল, কিন্তু ইংরেজরা কিন্তু কোনো উপঢৌকন নিয়ে আসেনি, এর জন্য ক্রুদ্ধ হয়েছিল। তাছাড়া ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতো। ইংরেজরা কি করতো? বিনা শুল্কে বাণিজ্য করত। তারপর আমরা দেখব যে নবাব সিরাজদৌল্লা দুর্গ নির্মাণ করতে বারণ করেছিল কলকাতায়, তবুও কিন্তু ইংরেজরা দুর্গ নির্মাণ করেছিল। বিভিন্ন কারণ দেখব। তারপরে নবাব সিরাজদৌল্লার যে শত্রু শৌকত জং, তার মেশতো ভাই, সেই শৌকত জংয়ের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল। ইংরেজরা সেপাহসালার মানে নবাব সিরাজদৌল্লার সেপাহসালার মির্জাপুরের সঙ্গে ভালো বন্ধুত্ব রেখেছিল। এই বা যখন নবাব সিরাজদৌল্লা ইংরেজের কাছে দুধ পাঠায়, শান্তিদূত, তখন সেই শান্তিদূতকে অপমান করে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এই বিভিন্ন কারণের জন্য কিন্তু আমরা দেখবো নবাব সিরাজদৌল্লা রেগে গেছিল এবং পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। ঐতিহাসিক কি করবেন? গভীরভাবে গবেষণা করে সেগুলো জানার চেষ্টা করবেন। এরপরে কি করবেন? ঐতিহাসিক প্রশ্নোত্তর করব। প্রশ্নোত্তর পদ্ধতি প্রয়োগ করবেন। ঐতিহাসিক এবার নিজে নিজেই প্রশ্ন করবেন যে যুদ্ধটা কি না ঘটলে হতো না, এই যুদ্ধটা কেন ঘটলো, এই যুদ্ধের প্রকৃত কারণ কি। একটা আছে উপরে কারণ, একটা আছে প্রত্যক্ষ কারণ, একটা আছে পরোক্ষ কারণ। তো একজন ঐতিহাসিক কি করবেন? পরোক্ষ কারণকেও যথার্থভাবে খোঁজার চেষ্টা করবেন, চুলচেরা বিশ্লেষণ করবেন, গবেষণা করবেন, তারপরেই কিন্তু এই তিনি পথে পৌঁছবেন। এরপর একজন ঐতিহাসিক যে ধাপটি পার করবেন সেই ধাপটি হলো তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। তাহলে কি করবেন? তথ্য সংরক্ষণ করবেন, ইতিহাস রচনা করবেন। ওই যে গবেষণা করলেন, গবেষণা করার পরে যে কার্যকারণ সূত্র আবিষ্কার করলেন, সেই কার্যকারণ সূত্রের উপরে ভিত্তি করে তিনি কি করবেন? প্রয়োজনীয় বিষয় যখন তিনি গবেষণা করছিলেন বা কার্যকারণ সূত্র আবিষ্কার করছিলেন, সেই সময় প্রয়োজনীয় বিষয়গুলো নোটবুকে লিখে রাখবেন। নোটবুকে কি করবেন? নোটবুকের ব্যবহার। তাহলে ওই ঐতিহাসিক কি করবেন? একটা নোটবুক রাখবেন এবং গবেষণা চলাকালীন যেই তথ্যগুলো তিনি পাবেন, মানে মোটামুটি গবেষণার পরে যে ফলটা পাবেন, সেগুলো নোটবুকে লিখে রাখবেন। নোটবুকে লেখার পর তিনি কি করবেন? তারপরে তিনি ইতিহাস লিখতে শুরু করবেন। তারপরে ইতিহাসের লিখন। তাহলে নোটবুকে সংরক্ষণ করবেন বা নোটবুক ব্যবহার করবেন। তারপরে তিনি সেই নোটবুকে লেখা যে তথ্য, সেই তথ্যগুলো দিয়ে ধীরে 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 নিজের মনের মাধুরী দিয়ে, সুমধুর ভাষা দিয়ে ইতিহাস রচনা করবেন। এর মধ্যে আরো একটি আমরা দুটো ধাপ দেখব। একটা হলো ধারাবাহিকতা। দেখো, ধারাবাহিকতা ও কালানুক্রমিতা। এবার যদি তুমি ইতিহাসে এরকম লেখো যে 1520 খ্রিস্টাব্দের ঘটনা লিখলে, তারপরে লিখলে 1310 খ্রিস্টাব্দের কথা, তাহলে কিন্তু হবে না। দেখবে ইতিহাসে একটা ধারা থাকে,
একেবারে দেখো মানে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, তারপরে তোমার আদি যুগ, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ, এভাবে ধীরে 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 কালানুক্রমিকতা থাকে। এরকম না যে একবার চলে গেল পেছন দিকে আবার চলে আসলো সামনের দিকে। মানে ধরো একবার ইতিহাসে বইতে লেখা আছে ধরো 1000 বছর আগেকার কথা, 1000 বছর আগেকার কথা লেখা আছে, তারপরে হট করে 1000 বছরকার আগেকার ইতিহাস লিখে তারপরে 4000 বছরকার আগেকার ইতিহাস লেখা হচ্ছে, তা কিন্তু হবে না। আগে 4000 বছরের ইতিহাস লেখা হবে, তারপরে ধরো 3000 বছরকার আগে কি ঘটেছিল সেটা হবে, তারপরে 2000 বছর আগে কি ঘটেছিল সেটা হবে, তারপরে 1000 বছর পরে কি ঘটেছে সেটা হবে। অর্থাৎ ইতিহাসে দেখবো আমরা কি থাকবে, ধারাবাহিকতা এবং কালানুক্রমিতা। এখন যদি তুমি দেখো এরকম যে ব্রিটিশরা ভারতে এসে 200 বছর দেশকে পরাধীন করে রেখেছিল, এটা লিখলে, লেখার পরে বলবে তারপরে এসছে রাজা অশোকের যুগ, তারপরে এসছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের যুগ, এরকম তুমি লিখতে কিন্তু পারো না। ইতিহাসে কি থাকবে, নির্দিষ্ট সাল, তারিখ, সন এগুলো লিখতে হবে। যদি তুমি ইতিহাস লিখতে যাও সেখানে নির্দিষ্ট সাল তারিখ না লিখলে কিন্তু সেটা ইতিহাস হবে না। আমাদের দেখবো যে যদি আমরা মানে পলাশির যুদ্ধের কথা বলি, এবার পলাশির যুদ্ধের কথা লিখলাম যে নবাব সিরাজদৌল্লা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভীষণ যুদ্ধ হয়েছিল পলাশি নামক একটা জায়গা, সেখানে তুমি সাল দিলে না, তারিখ দিলে না, তাহলে যথার্থ ইতিহাস হলো না। তাহলে ধারাবাহিকতা ও কালানুক্রমিতার পরে আসছে আমরা কি, ভৌগোলিক অবস্থানের উল্লেখ। ভৌগোলিক অবস্থানের উল্লেখ। একজন ঐতিহাসিক অবশ্যই কিন্তু ভৌগোলিক অবস্থানের উল্লেখ করবেন। ভৌগোলিক অবস্থানের উল্লেখ না করলে সেটা কিন্তু কখনো ইতিহাস হতে পারে না। তুমি বললে যে নবাব সিরাজদৌল্লা নামে একজন নবাব ছিলেন, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্ণধার ছিলেন, তার নাম ছিল লর্ড ক্লাইভ। তাদের ভীষণ যুদ্ধ হয়েছিল। এবার কোথায় যুদ্ধ হয়েছিল? পলাশির প্রান্তরে। তুমি সেই পলাশির প্রান্তরটাও লিখলে না, আবার তোমরা এটাও লিখলে না যে নবাব সিরাজদৌল্লা কোথাকার নবাব ছিলেন। এই যে ভৌগোলিক অবস্থান যদি তুমি না লেখো তাহলে কখনোই ইতিহাস হতে পারে না। তুমি বলবে রাজা অশোক একটা যুদ্ধ করেছিলেন, বিরাট যুদ্ধ, সেখানে হাতি ঘোড়া নিয়ে মারামারি হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেখানে তুমি কলিঙ্গ জায়গাটা দিলে না, তাহলে কিন্তু কি হবে না, ইতিহাস যথার্থভাবে সেটা হবে না। তাহলে ইতিহাস হতে গেলে কি হতে হবে, আমরা দেখব যথার্থ কালানুক্রমিতা থাকতে হবে, ঠিক মতো সন তারিখ বসাতে হবে, তার সঙ্গে সঙ্গে ভৌগোলিক অবস্থান, সে অবস্থান ছোটই হোক আর বড়ই হোক। দেখো শেষ কথা একটা আসছি, ইতিহাসে সব বিষয়গুলো ঠিক রাখা হলো, কিন্তু একটা বিষয় ঠিক রাখা হলো না, সেটা হলো সুমধুর ভাষা। তাহলে ইতিহাস কেমন হয়ে যাবে, শুষ্ক মরুভূমিতে, জল শূন্য মরুভূমিতে, রসহীন মরুভূমিতে যেমন নুড়ি কাকড় পড়ে থাকে, যেমন ভয়ঙ্কর নুড়ি কাকড় কোথায়, একটা বিরাট মরুভূমিতে, ঠিক সেরকম ইতিহাস আমাদের পড়তে কিন্তু খুব খারাপ লাগবে যদি যে ইতিহাস গ্রন্থ রচনা করছেন তার ভাষা সুমধুর না হয়। তাহলে ইতিহাসের তথ্যগুলোকে সংগ্রহ করে কার্যকারণ সূত্র দিয়ে কাল, সন, তারিখ, স্থান সবকিছু সুন্দরভাবে বসিয়ে তার সঙ্গে সঙ্গে সুইটেবল ভাষা বা সুমধুর ভাষা প্রয়োগ করলে যথার্থ ইতিহাস লেখা সম্ভব। তাহলে আজকে তোমরা উত্তরটি অবশ্যই জানলে, কিভাবে আমরা উত্তরটা লিখব সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে। তাহলে ভালো থেকো, জয় হিন্দ।